হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে অধ্যায় ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি। প্রত্যেকটা বিষয়ের উপর থেকে গুরুত্বপূর্ণ টপিক বা অধ্যায় ধরে ধরে সব সম্পূর্ণ তথ্য এবং সেই তথ্যের উপর বেস করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি। তো আজকের আমাদের বিষয় হলো ইতিহাস, এবং ইতিহাসের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটি হলো সুলতানি সাম্রাজ্য। তো সেই সুলতানি সাম্রাজ্য থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে এবং আপকামিং পরীক্ষাতেও আসবে। কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের প্রশ্ন উত্তর নিয়েই আজকের এই ক্লাসটা আমরা করব। যা যা প্রশ্ন উত্তর রেখেছি আশা করছি এখান থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো আপকামিং কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লার্কশিপ, ডাব্লিউবিপিএসসির আইডিও, ডাব্লিউবিসিএস এবং রেলওয়ে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই টপিকটি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, সুলতান মাহমুদ কতবার ভারতের মাটিতে অভিযান করেছিলেন? ওকে, সুলতান মাহমুদ মোট কতবার ভারতবর্ষে অভিযান করেছিলেন, অর্থাৎ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন মোট কতবার সুলতান মাহমুদ? চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ। দেখো, সুলতান মাহমুদ কোন বছর গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন? অ্যাকচুয়ালি সুলতান মাহমুদ টার্গেট করতো কি ভারতবর্ষ আক্রমণ করে বড় বড় যে সমস্ত তৎকালীন মন্দির ছিল সেই মন্দিরগুলোতে সে লুটপাট করতো, কেননা তৎকালীন সময়ে মন্দিরে প্রচুর পরিমাণে ধনরাশি থাকতো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1025 সালে। ঠিক আছে, 1025 সালে সুলতান মাহমুদ গুজরাটের যে সোমনাথ টেম্পল রয়েছে সেটা সোমনাথ টেম্পল ধ্বংস করেছিল, এবং প্রত্যেকবার যেই 17 বারে আক্রমণ করেছে 17 বারই কিন্তু এই গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ করেছিল। টোটাল 1025 থেকে 1026 সাল, এক বছরের মধ্যে 17 বার আক্রমণ করেছে। এবং তার একটা বিশেষত্ব ছিল, যে সমস্ত মন্দির তিনি অ্যাটাক করতেন সেই সমস্ত মন্দিরে যে বিগ্রহ থাকতো সেই বিগ্রহগুলো তিনি ধ্বংস করে দিতেন বা নষ্ট করে দিতেন মন্দিরের সাথে সাথে, যে কারণে তার একটা উপাধি ছিল। ঠিক আছে, তার একটা স্পেশাল উপাধি ছিল বাদশিকান। বাদশিকান বাদশিকান নামে তার একটা উপাধি ছিল, যার অর্থ কি মূর্তি ধ্বংসকারী। মূর্তি ধ্বংসকারী। ওকে, তো এই গুরুত্বপূর্ণ উপাধিটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে যে সুলতান মাহমুদের উপাধি কি ছিল। বাদশিকান, ইংরেজিতে লিখে দিই বাদশিকান, আইডল ডিস্ট্রয়ার। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভারত থেকে গজনিতে যাবার সময় কোন বছর মোহাম্মদ ঘুরি সিন্ধু প্রদেশে নিহত হয়েছিলেন? ভারত থেকে গজনিতে যাওয়ার সময় কোন বছর মোহাম্মদ ঘুরি সিন্ধু প্রদেশে নিহত হয়েছিলেন? সুলতান মাহমুদও গজনির বিখ্যাত সম্রাট ছিলেন, সেই রকম মোহাম্মদ ঘুরিও গজনি থেকে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এবং এই মোহাম্মদ ঘুরির সাথে দুখানা বিখ্যাত যুদ্ধ হয়েছিল, তোমরা জানো, পৃথ্বীরাজ চৌহানের সাথে তরাইনের প্রথম যুদ্ধ 1191 এবং 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তো মোহাম্মদ ঘুরি সিন্ধু প্রদেশে মারা গিয়েছিলেন কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 1206 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন দেখো, নিম্নে উল্লেখিত কোন ব্যক্তিটি সুলতান মাহমুদের সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন? প্রশ্নটাকে ভিভিআই করবে। নিচের কোন বিখ্যাত পণ্ডিত বা স্কলার বলতে পারো সুলতান মাহমুদের সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অল বিরুনি। এবং তার বিখ্যাত বইয়ের নাম কি? সকলেই জানো হয়তো, কিতাব উল হিন্দ। পরীক্ষায় প্রশ্ন আসে কিতাব উল হিন্দ গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে আল বিরুনি। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে তিমুরের ভারত অভিযানের সময় দিল্লি সুলতান ছিলেন তুগলক বংশের নাসিরউদ্দিন মাহমুদ শাহ? এটাকেও ভিভিআই করবে। তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। তো তৈমুর লং যখন ভারত আক্রমণ করেছিলেন তখন কোন বংশ সুলতান
মানে দিল্লি সুলতানের রয়েছে তুঘলক বংশ, এবং কোন রাজা নাসিরউদ্দিন মাহমুদ শাহ, এবং কত সালে আক্রমণ করেছিলেন তৈমুরলং? সঠিক উত্তর হবে, এই প্রশ্নের সালটাই গুরুত্বপূর্ণ, 1398 পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? সুলতান বংশ মূলত তোমরা জানো উত্তর ভারতের দিল্লি কেন্দ্রিক, কিন্তু কোন প্রথম মুসলমান প্রশাসক দক্ষিণ ভারতকেও জয় করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলাউদ্দিন খিলজি। নেক্সট 7 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদের বাবার নাম কি ছিল? ভিভিআই করবে প্রশ্নটিকে। সুলতান মাহমুদের বাবার নাম কি ছিল? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সবুকতেগিন। সবুকতেগিন ছিলেন সুলতান মাহমুদের বাবার নাম। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন? তৎকালীন সময় বাংলা, বিহার, উড়িষ্যা টোটাল একটাই জায়গা ছিল, সেটাকেই গোটাকেই বলা হচ্ছে বাংলা। তো কে জয় করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। এবং এই নামটা তোমরা কিসের সাথে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ইনি সেই ব্যক্তি যিনি বিখ্যাত নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস করেছিলেন। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেছিলেন? ভিভিআই করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে আসে যে ভারতবর্ষ আক্রমণকারী প্রথম মুসলিম ব্যক্তিকে, ভারতবর্ষে আক্রমণকারী প্রথম মুসলিম ব্যক্তিকে, তখন সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন কাসিম। তো কোন বৎসর তিনি প্রথম ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং ভারতবর্ষের সিন্ধু যে অংশটা ছিল সেটা দখল করেছিলেন? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 712 খ্রিস্টাব্দে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরির কোন রকম পুত্র সন্তান না থাকায় তিনি বিজিত রাজ্যের দায়িত্ব তার বিশ্বস্ত সেনাপতির হাতে সমর্পণ করেছিলেন। তো কে সেই সেনাপতি? মোহাম্মদ ঘুরির কোন রকম পুত্র সন্তান ছিল না, তো সেই জন্য সে যে সমস্ত রাজ্য জয় করেছিলেন সেগুলো তার সেনাপতির হাতে সমর্পণ করে দিয়েছিলেন। তো কে সেই বিখ্যাত সেনাপতি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, কুতুবুদ্দিন আইবক। এবং একটু আগেই আমরা একটা প্রশ্ন দেখলাম যে মোহাম্মদ ঘুরি সিন্ধু প্রদেশ থেকে যখন গজনিতে ফিরছিলেন তখন 1206 খ্রিস্টাব্দে কি মোহাম্মদ ঘুরি মারা যাচ্ছেন, এবং সেই জন্যই 1206 খ্রিস্টাব্দে যেহেতু মোহাম্মদ ঘুরি মারা গিয়েছেন, তার যে সমস্ত রাজ্য জয় করা হয়ে গেছে সেগুলো এখন কার হাতে চলে এলো? কুতুবুদ্দিন আইবকের হাতে চলে এলো, যে কিনা ছিলেন মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি তো বটেই, দাসও বলতে পারো। ঠিক আছে, মোহাম্মদ কুতুবুদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির একজন দাস। ঠিক আছে, এবং তিনি সেনাপতি হিসেবে কাজ করতেন, এবং সেই জন্য যেহেতু মোহাম্মদ ঘুরি মারা গেছেন, এখন 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক কি প্রতিষ্ঠা করলেন? দাস বংশ প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, এবং এই দাস বংশের প্রতিষ্ঠার মাধ্যমেই অ্যাকচুয়াল যে সুলতান বংশ, সেই সুলতান বংশের কিন্তু সূচনা হচ্ছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, কার অধীনে মালিক কাফুর একজন দক্ষ সামরিক সেনাপতি ছিলেন? নিচের কোন সুলতানের আমলে বা অধীনে মালিক কাফুর একজন দক্ষ সামরিক সেনাপতি ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলাউদ্দিন খলজি। একটু আগে একটা জায়গায় দেখলাম যে কোন প্রথম মুসলিম শাসক দক্ষিণ ভারত জয় করেছিলেন? আলাউদ্দিন খলজি। অ্যাকচুয়ালি আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত জয় করার পিছনে এই তার সেনাপতি মালিক কাফুরের কিন্তু প্রচুর বড় একটা অবদান কিন্তু রয়েছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, তুর্কি বংশোদ্ভূত কোন সুলতান রাজসভায় পার্সিয়ান শিষ্টাচার প্রথা শুরু করেছিলেন? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বলবন। গিয়াসউদ্দিন বলবন
পার্সিয়ান শিষ্টাচার প্রথা শুরু করেছিলেন। তার হচ্ছে যে রাজসভা ছিল সেইখানে। তো পার্সিয়ান কি কি শিষ্টাচার ছিল সেগুলো এক এক করে দেখব। দেখো, পার্শ্বিক দৃষ্টান্ত অনুসরণ করে বলবান দরবারে পাইবস নামে একটা প্রথা চালু করেছিলেন, যেটা হচ্ছে সুলতানের পায়ে চুম্বন করা, তার শক্তি স্বীকার করা। এবং আর একটা প্রথা হচ্ছে, সেটা হচ্ছে সিজদা, নতজানু হয়ে সম্রাটকে প্রণাম করা। এই দুটো প্রথা চালু করেছিলেন। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে পাইবস এবং সিজদা এই দুটো প্রথা কে চালু করেছিলেন, তখন সঠিক উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। তিনি প্রথম ভারতে পার্সিয়ান উৎসব নওরজ, ঠিক আছে, নওরজ যে ফেস্টিভ্যাল হয়ে থাকে, মূলত এখন বর্তমানে এটা জম্মু এবং কাশ্মীরে দেখতে পাওয়া যায়। তো সেই নওরজ ফেস্টিভ্যাল তিনি শুরু করেছিলেন ভারতবর্ষে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, যখন মঙ্গল রাজা চেঙ্গিস খান অভিযান করেছিলেন তখন দিল্লির শাসক কে ছিলেন? একটু আগে দেখলাম আমরা তৈমুর লং যখন আক্রমণ করেছিলেন তখন দিল্লির শাসক কে ছিলেন, আমরা দেখলাম মোহাম্মদ শাহ তুগলক বংশের সময়। কিন্তু এখন কি বলছে, মঙ্গল রাজা চেঙ্গিস খান যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তখন দিল্লির শাসক কে ছিলেন? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইলতুৎমিশ ছিলেন তৎকালীন দিল্লির শাসক। এবং কত সালে আক্রমণ করেছিলেন চেঙ্গিস খান? 1221 সালে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? ভিভিআই করবে, প্রশ্নটিকে অনেকবার পরীক্ষা এসেছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাছাই করা দিল্লির সুলতানি যুগ থেকে। এবং তোমরা জানো প্রত্যেকটা ক্লাসেই আমরা একদম বাছাই করা প্রশ্ন তৈরি করছি, যেখান থেকে প্রশ্ন কমন আসার চান্স কিন্তু প্রবল রয়েছে। তো কোন সম্রাট অশোক স্তম্ভ নিয়ে এসেছিলেন দিল্লিতে? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। 15 নম্বর প্রশ্ন, দেখো, দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন? এটা ইজি প্রশ্ন একদমই। তো কুতুব মিনার নির্মাণ করেছিলেন অপশন এ, কুতুবউদ্দিন আইবক। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, ইতিহাসে কাকে লাখ বক্স বলা হয়ে থাকে? নিচের কোন দিল্লির সম্রাটকে লাখ বক্স ডাকা হয়ে থাকে? ভিভিআই করবে। তো সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক খুবই দানশীল ব্যক্তি ছিলেন, খুবই খুশি হয়ে গেলে লোককে কিন্তু লাখ লাখ টাকা কিন্তু বা স্বর্ণ মুদ্রা বা তৎকালীন যে মুদ্রা ছিল সেগুলো দান করতেন, যে কারণে তাকে বলা হতো লাখ বক্স। নেক্সট 17 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন? এটাও স্টার মার্ক করবে। আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমির খসরু। ঠিক আছে, বিখ্যাত আমির খসরু, যাকে আমরা হিন্দুস্তানের তোতা পাখি বলে থাকি। এবং তিনি কেন এত বিখ্যাত? তিনি আমাদের যে আমরা যেটাকে বলে থাকি সেতার, সেই সেতার আবিষ্কার তিনি করেছিলেন। ঠিক আছে, লেয়লা মজনুর মতো বিখ্যাত যে আমরা কাহিনী পড়ে থাকি, ঠিক আছে, সেই লেয়লা মজনুর কাহিনী তিনি লিখেছিলেন। ইভেন বিভিন্ন যে রাগ হয়ে থাকে, এই যে সেতারের উপর যে সমস্ত রাগ হয়ে থাকে, ঠিক আছে, সেই রাগের যে সুর, সেই সুরগুলো কিন্তু সেই আমির খসরু তৈরি করেছিলেন, যে কারণে তিনি এত বিখ্যাত। নেক্সট 18 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন? নিচের কোন সুলতান রাজধানীটাকে দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। তৎকালীন সময়ে ভারতবর্ষে ওই যে মঙ্গলদের প্রচুর আক্রমণ হচ্ছিল, ঠিক আছে, মঙ্গলদের আক্রমণ থেকে বাঁচতে দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন তার রাজধানীকে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতান সাম্রাজ্যের একমাত্র মহিলা সম্রাজ্ঞী কে ছিলেন? দিল্লির সুলতান সাম্রাজ্যের একমাত্র মহিলা সম্রাজ্ঞী কে ছিলেন? এটাকেও তোমরা স্টার মার্ক করবে, এবং ছোটবেলা থেকে আমরা পড়েই আসছি। সঠিক উত্তর হবে সুলতানা রাজিয়া। তার সময়কাল কত ছিল? 1236 থেকে 1240 পর্যন্ত। নেক্সট 20 নম্বর প্রশ্ন,
খলজি রাজত্বকাল ছিল নিচের কোন সময় থেকে কোন সময়কাল পর্যন্ত? খলজি ডাইনাস্টি। নিচের কোন রাজত্বকাল থেকে কোন রাজত্বকাল পর্যন্ত? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কার প্রকৃত নাম উলুগ খান? নিচের কোন সুলতানের অ্যাকচুয়াল বা প্রকৃত নাম ছিল উলুগ খান? স্টার মার্ক করো ভিভিআই। সঠিক উত্তর হবে অপশন এ, গিয়াসুদ্দিন বলবনের। একটু ডিটেলসে দেখবো। দেখো, উলুগ খান 1266 খ্রিস্টাব্দে যখন দাস বংশের সুলতান হয়ে তখন তিনি নিজের নাম রাখলেন গিয়াসুদ্দিন বলবন। তিনি 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তিনি একজন সুদক্ষ প্রশাসক ছিলেন। নেক্সট 22 নম্বর প্রশ্ন, খিরিজ খানের সঙ্গে নিম্নের কোন বংশ যুক্ত ছিল? নিচে চারটে অপশন রয়েছে, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ এবং কোনোটি নয়। তো কোন বংশের সাথে খিরিজ খানের সম্পর্ক রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সি নয়, অপশন বি, সৈয়দ বংশের সাথে খিরিজ খানের সম্পর্ক ছিল। দেখো ডিটেলসে, খিরিজ খান তৈমুরের প্রশাসক ছিলেন। তিনি 1414 খ্রিস্টাব্দে ক্ষমতায় এসেছিলেন। তিনি নিজেকে মুসলিম ধর্মগুরু হজরত মোহাম্মদের বংশধর হিসাবে ঘোষণা করেছিলেন বলে তার রাজবংশের নাম দিয়েছিলেন সৈয়দ বংশ। এই বংশের শাসন 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল এবং এদের পর লোদি বংশের শাসন শুরু হয়েছিল। সৈয়দ বংশের সুলতানগণ আরবীয় জাতির ছিলেন। তো সৈয়দ বংশ সম্পর্কে একটু ডিটেলস আমরা জানার চেষ্টা করলাম। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, রূপার টাকা টঙ্কা এবং তামার টাকা জিতল কে চালু করেছিলেন? নিচের কোন সম্রাট রূপার টাকা টঙ্কা এবং তামার টাকা জিতল চালু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইলতুৎমিশ চালু করেছিলেন। ইলতুৎমিশের আরো দুটো জিনিস চালু করেছিলেন, কি? এক হচ্ছে ইকতা প্রথা, ইকতা প্রথা চালু করেন। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ, সেটাকে একদম স্টার মার্ক করে রাখবে, সেটা হচ্ছে তিনি বন্দেগানি চাহেলগাম, ঠিক আছে, বন্দেগানি চাহেল গান, বা এটাকে শর্টে কি বলা হয় থাকে, চল্লিশা, চল্লিশা। ঠিক আছে, চল্লিশা চালু করেছিলেন। এই চল্লিশা কি? 40 জন বিশিষ্ট ব্যক্তির গ্রুপ। ঠিক আছে, 40 জন বিশিষ্ট ব্যক্তির গ্রুপকে এক কথায় বলা হয়ে থাকে বন্দেগানি চেহেলগান বা চল্লিশা। এই 40 জন কি করতেন? সম্রাটকে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য উপদেশ এবং পরামর্শ দান করতেন। এবং এই 40 জনের কিন্তু বেশ পাওয়ার ছিল, সম্রাটের সমতুল্য ক্ষমতা ছিল কিন্তু এই 40 জনের গ্রুপের। ঠিক আছে, তো এই প্রথাগুলো চালু করেছিলেন ইলতুৎমিশ। নেক্সট 24 নম্বর প্রশ্ন, কোন সুলতান দান কার্যের জন্য দেয়ানি খয়রাত মন্ত্রণালয় গঠন করেছিলেন? নিচের কোন সুলতান দান কার্যের জন্য দেয়ানি খয়রাত মন্ত্রণালয় চালু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোন ব্যক্তি বিখ্যাত পার্সি উৎসব নওরাজ ভারতে প্রচলন করেন? আমি কিন্তু একটু আগেই একটা প্রশ্নের মধ্যে যেখানে ডিটেলস দেখানো হচ্ছিল সেখানে আমি দেখিয়ে দিলাম। নিচের কোন সুলতান পার্সি উৎসব নওরোজ ভারতে প্রথম চালু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, গিয়াসুদ্দিন বলবন। 26 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতবর্ষে আসেন? জিনিসটাকে একদম ভিভিআই করে রাখো। এই প্রশ্নটাকে ভিভিআই করো, নিচের কোন শাসকের রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। তো দেখো কখন এসেছিলেন?
তিনি মরক্কো থেকে 1333 সালে, অর্থাৎ ইবন বতুতা মরক্কো থেকে 1333 সালে ভারতবর্ষে এসেছিলেন এবং তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? কিতাব উল রাহিলা। ওকে, নেক্সট 27। দিল্লি সুলতানের একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় তাকে। তুত ই হিন্দ বলা হয় তাকে অ্যাকচুয়ালি, তুত ই হিন্দ, অর্থাৎ যার অর্থ কি? হিন্দুস্তানের তোতা পাখি। সঠিক উত্তর হবে অপশন ডি, আমির খসরুকে। নেক্সট 28। সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছে? স্টার মার্ক করো প্রশ্নটিকে। নিচের কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছে? বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে, সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন সি, মালাধর বসুকে। নেক্সট 29। কোন মুসলিম শাসক স্ট্যান্ডিং আর্মির প্রচলন করেন? এটাকেও ভিভিআই করবে তোমাদের পুলিশ পরীক্ষার বিগত বছরেরই প্রশ্ন এটি। নিচের কোন সুলতান স্ট্যান্ডিং আর্মির প্রচলন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, আলাউদ্দিন খলজি। তো দেখো আলাউদ্দিন খলজি কি কি চালু করেছিলেন সেটার একটু ডিটেলস দেখব। দেখো তিনি আলাই দরবাজা নির্মাণ করেছিলেন, ঠিক আছে, তিনি বাজার দর ব্যবস্থা শুরু করেছিলেন, তিনি দশমিক প্রথা চালু করেছিলেন, তিনি দাগ এবং হুলিয়া প্রথা চালু করেছিলেন সর্বপ্রথম তার আর্মির মধ্য থেকে। দাগ হচ্ছে কি? ঘোড়া চিহ্নিতকরণ, আর হুলিয়া হচ্ছে সৈনিক চিহ্নিতকরণ। এই দুটো প্রথা চালু করেছিলেন তার আর্মির মধ্যে এবং তার উপাধি কি ছিল? সিকেন্দ আর ইসানি অথবা দ্বিতীয় আলেকজান্ডার। একদম এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট করা লিখে দিলাম, খুব ভালো করে পড়বে, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ কে ছিলেন? একটু আগেই আমরা দেখেছিলাম যে প্রথম মুসলিম শাসক হিসাবে আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্য জয় করেছিলেন। তো সেই তার দাক্ষিণাত্যর অভিযানের পিছনে বা তার দাক্ষিণাত্য জয়ের পিছনে তার সেনাধ্যক্ষের প্রচুর ভূমিকা ছিল। তো কে ছিলেন সেই মানে সেনাধ্যক্ষ? সঠিক উত্তর হবে অপশন সি, মালিক কাফুর। ওকে, এবং এই মালিক কাফুরের উপাধি কি ছিল? তার উপাধি ছিল হাজার দিনারি। ওকে, নেক্সট 31। মোহাম্মদ ঘোরির আসল নাম কি? মোহাম্মদ ঘোরির আসল নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাহাবুদ্দিন মোহাম্মদ ছিল মোহাম্মদ ঘোরির আসল নাম। 32। জুনা খাঁ কার ছদ্মনাম ছিল? ভিভিআই করো প্রশ্নটিকে, বহুবার এসেছে পরীক্ষায় প্রশ্নটি। নিচের কোন সুলতানের ছদ্মনাম ছিল জুনা খাঁ? সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। 33। মোহাম্মদ বিন তুগলক ছিলেন একধারে দয়ার সাগর এবং অপরধারে রক্ত পিপাসু, এ কথা বলেছিলেন নিচের কোন ঐতিহাসিক? নিচের কোন ব্যক্তি বলেছিলেন মোহাম্মদ বিন তুগলক একদিকে যেমন দয়ার সাগর, অপরদিকে রক্ত পিপাসু? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মরক্কো থেকে আসা পরিব্রাজক ইবন বতুতা। নেক্সট 34। সিজদা এবং পাইবস প্রথার প্রবর্তককে? একটু আগেই দেখলাম পার্সিয়ান দুটো হচ্ছে প্রথা, সিজদা অর্থাৎ মাথা নিচু করে সম্রাটকে প্রণাম করা এবং পাইবস অর্থাৎ পায়ে চুম্বন করা। তো কে চালু করেছিলেন? সঠিক উত্তর হবে, উত্তর মিলিয়ে নাও, অপশন বি, গিয়াসুদ্দিন বলবন। এবং গিয়াসুদ্দিন বলবন এমনকি তার রাজসভায় হাসতে বারণ করে দিয়েছিলেন, ঠিক আছে, তার রাজসভায় হাসা যাবে না, ঠিক আছে, রাজসভায় হাসি বন্ধ করেছিলেন। এবং একটু আগেই বললাম যে সেই যে 40 জনের গ্রুপ যারা রাজাকে সাহায্য করবে বা পরামর্শ দেবে, কিন্তু তারা বেশ ক্ষমতা সম্পন্ন। তো
সেই 40 জনের যে মানে চল্লিশা বা বন্দেগানি চাহেলগান সেটা ভেঙে দিয়েছিলেন এই গিয়াসুদ্দিন বলবন, যাতে ওই 40 জনের ক্ষমতাটা খর্ব হয়ে যায় এবং আসল ক্ষমতা শুধুমাত্র সম্রাটের কাছেই থাকে। এবং সেই জন্যই এই সিজদা এবং পাইবস এই দুটো প্রথাও চালু করেছিলেন, যাতে ওই 40 জন ওই বিশিষ্ট ব্যক্তির তাদের ক্ষমতা খর্ব হয়ে যায় এবং তাদেরকেও সম্রাটের কাছে নতজানু হতে হয়। ওকে, নেক্সট 35, কে গুলরুখি ছদ্মনামে কবিতা লিখতেন? ভিভিআই করবে প্রশ্নটা। নিচের কোন সম্রাট গুলরুখি ছদ্মনামে কবিতা লিখতেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান বি, সিকান্দার লোদি। এবং এই সিকান্দার লোদি আগ্রা শহর, বিখ্যাত হচ্ছে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আছে। নেক্সট 36, গাজী মালিকের আসল নাম কি ছিল? তো গাজী মালিকের আসল নাম ছিল, দেখে নাও, অপশান এ গিয়াসুদ্দিন তুগলক। 37, সুলতানা রাজিয়ার অধীনে আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন? সুলতান রাজিয়ার অধীনে আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, ভাতিন্ডার শাসক ছিলেন। এবং এই সুলতান রাজিয়ার সাথে কিন্তু আলতুনিয়ার কি হয়? বিবাহ হয়। ঠিক আছে, বিবাহ হয়। কিন্তু 1240 সালে একটা ষড়যন্ত্র হয়েছিল এই সুলতান রাজিয়া এবং আলতুনিয়ার বিরুদ্ধে। ষড়যন্ত্রটা করেছিলেন সুলতান রাজিয়ার নিজেরই ভাই, এবং এই 1240 সালে এই ভাতিন্ডা থেকে যখন দিল্লি আসছিল তখন কিন্তু রাস্তাতেই সুলতান রাজিয়া এবং আলতুনিয়াকে হত্যা করা হয়। নেক্সট 38, ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন? এই প্রশ্নটাকে একটু স্টার মার্ক করবে, কেননা অনেকেই এই প্রশ্নের উত্তর ভুল করে আসে এবং যে কারণে পরীক্ষায় এই প্রশ্নটা বারবার দেওয়াও হয়। ইলতুৎমিশের পর দিল্লির সিংহাসনে কে বসছিলেন? ম্যাক্সিমাম জন কি করবে? উত্তরটা করে আসবে সুলতান রাজিয়া, কিন্তু না, অপশন বি হবে সঠিক উত্তর। রকুনউদ্দিন ফিরোজ। রকুনউদ্দিন ফিরোজ মাত্র 8 মাসের জন্য সিংহাসনে বসেন। ঠিক আছে, যে কারণে একে অনেক সময় অনেকের চোখ এড়িয়ে যায় রকুনউদ্দিন ফিরোজ, কিন্তু ইলতুৎমিশের পরে রকুনউদ্দিন ফিরোজ 8 মাসের জন্য সিংহাসনে বসে। তারপরে সুলতান রাজিয়া দিল্লির সুলতান মানে সিংহাসনে বসেন প্রথম সুলতানা হিসাবে। নেক্সট 39, কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? এই প্রশ্নটাও কিন্তু একটু ট্রিকি প্রশ্ন, কেননা অনেক সময় অনেক ছাত্র কি করে থাকে, কুতুব মিনার কুতুব নামটা দেখে কুতুবুদ্দিন আইবকের নাম করে দেয়, কেননা কুতুবুদ্দিন আইবক এটা নির্মাণ করেছিলেন। কিন্তু যদি প্রশ্ন আসে কার স্মৃতিতে বানানো হয়েছে, তখন সঠিক উত্তর হবে বিখ্যাত সুফি সন্ত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, তার স্মৃতির উদ্দেশ্যে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন। কিন্তু কুতুবুদ্দিন আইবক আবার এই নির্মাণটা শেষ করে যেতে পারেননি, শেষ করেছিলেন তার জামাতা ইলতুৎমিশ। ওকে, নেক্সট 40, দিল্লির হুজ খাস শহরটি কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশন এ আলাউদ্দিন খলজি। নেক্সট 41, কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করেন? ভিভিআই করবে। নিচের কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ গিয়াসউদ্দিন বলবন রেশনিং ব্যবস্থা প্রচলন করেছিলেন। এবং আলাউদ্দিন খলজি কি? বাজার ব্যবস্থা। দুটোর তফাৎ বোঝো, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা। ঠিক আছে, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। আর রেশনিং ব্যবস্থা অর্থাৎ এখন আমরা যেমন নির্দিষ্ট জায়গায় খুব অল্প টাকায় আমরা খাদ্যদ্রব্য পেয়ে থাকি, যেটাকে আমরা রেশন বলে থাকি, সেই রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। নেক্সট 42, ইকতা প্রথার প্রবর্তন কে করেন? আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি ইকতা প্রথা কে চালু করেছিলেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইলতুৎমিশ। 43, সুলতানি
বংশের প্রকৃত রাজা বা প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমরা জানি কি কুতুবুদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে দাস বংশ বা সুলতানি বংশের সূচনা করেন। কিন্তু যদি বলে প্রকৃত রাজা বা প্রকৃত প্রতিষ্ঠাতাকে, সঠিক উত্তর হয়ে যাবে সেখানে অপশন বি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ প্রকৃত রাজা এবং প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন দাস বংশের। মানে তার সময়কাল থেকেই দাস বংশের প্রতিপত্তি ধীরে ধীরে বাড়তে শুরু করে। ওকে, নেক্সট 44। বিখ্যাত ঐতিহাসিক ইলিয়াড কাকে সুলতানি আমলের আকবর বলেছেন? আকবর অফ সুলতানেট, বহুবার পরীক্ষা এসেছে। সুলতানি আমলের আকবর নিচের কোন সুলতানি মানে সুলতান সম্রাটকে বলা হয়ে থাকে এবং এই উপাধিটা দিয়েছেন বিখ্যাত ঐতিহাসিক ইলিয়াড? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। 45 এবং আজকের যে ক্লাস করছি আমরা সুলতানি বংশ সম্পর্কে, ইতিহাসের মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তার শেষ প্রশ্ন দেখো, কে চাহেলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? আমি কিন্তু একটু আগেই বললাম যে 40 জনের গ্রুপ, তাকে বলা হতো বান্দেগামী চাহেলগামী। ঠিক আছে, তো সেই চাহেলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন, একদম ক্ষমতা লুপ্ত করে দিয়েছিলেন কোন শাসক? এবং যার পরিবর্তে সম্রাটের ক্ষমতায় যে সর্বশ্রেষ্ঠ সেটা বোঝানোর জন্য সিজদা এবং পাইবস নামে দুটো পার্সিয়ান প্রথাও চালু করেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখতেই পাচ্ছ নিচে উত্তরটা আমি মুছতে ভুলে গিয়েছি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গিয়াসুদ্দিন বলবন। তো এই ছিল 45, 45টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সুলতানি বংশের উপর থেকে, ইতিহাসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো কার কত স্কোর হয়েছে 45-এর মধ্যে প্রত্যেকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রশ্নগুলো কেমন লেগেছে সেই ব্যাপারেও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার বাহুবলী ব্যাচ, রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিডি কনস্টেবলের জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।